সুপ্রিম কোর্ট কি এসআইআর বন্ধ করেছে রাজ্যে? তাহলে মমতার কিন্তু 26-এ ফিরে আসাটা আমি আজকে এই গাড়িতে তোমাকে বসে বলে দিচ্ছি ফিরে আসা অসম্ভব। চলুক, সুপ্রিম কোর্ট কিন্তু একটা শব্দ এসআইআর বন্ধ করার, এসআইআর এর বর্তমান যে পদ্ধতি সেটা ত্রুটিপূর্ণ এটা বলেনি। সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে, তৃণমূলের ফেভারে কোনো রায় দেয়নি। তো এই সুপ্রিম কোর্ট মাস কয়েক আগে বিহারের এসআইআর নিয়ে ঐতিহাসিক রায় দিয়ে বিরোধীদের সমস্ত দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে যে শুধু এসআইআর হচ্ছে না, ভারতবর্ষের 13টা রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে, কেউ মামলা করেনি, শুধু পশ্চিমবঙ্গেই হামলা এবং মামলা দুটোই চলছে। নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে বিডিও অফিস পুড়িয়ে দেবে, ঠিক আছে, চাকুলিয়া, ফারাক্কা, আসানসোলে বিডিও অফিসে হামলা চালাবে, এইভাবে কিন্তু এসআইআরকে ঠেকানো যাবে না। যেন মনে হচ্ছে পেলেই এখন খুন করে ফেলবে। এই যে মুখের ভাষার সন্ত্রাস, তাহলে বুঝতে পেরেছো দলটা কি পর্যায়ে সন্ত্রাসবাদী। এসআইআর না হলে, অর্থাৎ রোল লিস্টটা তৈরি না হতে পারলে নর্মাল কোর্সে রাষ্ট্রপতি শাসন জারি হবে। বিজেপি হুমায়ুন কবিরের দ্বারা একটা পরোক্ষভাবে সুবিধা পাবে। আজ অবধি আমি ওর ফাঁসির দড়িটাই দেখলাম না। বারবার বলেছে দুর্নীতি প্রমাণিত হলে আমাকে ফাঁসিতে চড়িয়ে দেবেন ব্যানার্জি। আজ অবধি আমি ওর ফাঁসির দড়িটাই দেখলাম না। বারবার বলেছে দুর্নীতি প্রমাণিত হলে আমাকে ফাঁসিতে চড়িয়ে দেবেন। আমি জানি না ওর ফাঁসির দড়িটা কোথায় তৈরি হচ্ছে, হ্যাঁ, কোন নাটা মল্লিক তৈরি করছে ওর ফাঁসির দড়ি। কিন্তু ইতিমধ্যেই লিপস অ্যান্ড বাউন্সের তো অনেক কিছুই ধরা পড়ে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে এসআইআর সম্পর্কে, অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা এসআইআরটা করাচ্ছেন। এসআইআরটা 13 বার হয়েছে বাই ডেট। স্বাধীনতার পর থেকে ইমিডিয়েট সংবিধান হওয়ার পরে ইমিডিয়েট ভোট 50-51 থেকেই এসআইআরটা হয়ে গেছে এবং 13 বার এসআইআর হয়েছে। 12.5 বার কংগ্রেসের সরকার ছিল সেন্ট্রালের। এসআইআরটা সাংবিধানিক বৈধ, এসআইআরটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, বাধ্যবাধকতামূলক। প্রত্যেকটা দেশে তাদের ইলেকটোরাল লিস্ট সংশোধন করতে হয়, ম্যাসিভ আকারে করতে হয়, তারই অঙ্গ এটা। এবার সুপ্রিম কোর্ট তার অবজারভেশনটা দিয়েছে। মাথায় রাখতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিন্তু ভারতবর্ষের সংবিধানের কাঠামোতে একটি স্বতন্ত্র অটোনোমাস কনস্টিটিউশনাল বডি। মাননীয় সুপ্রিম কোর্ট তার অবজারভেশনটা দিয়েছে যে আপনারা এই পন্থায় করুন। কিন্তু এই সুপ্রিম কোর্ট মাস কয়েক আগে বিহারের এসআইআর নিয়ে ঐতিহাসিক রায় দিয়ে বিরোধীদের সমস্ত দাবিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে ভার্ডিক্টে স্পষ্টত লেখা আছে যে নির্বাচন কমিশন কি করবে, নির্বাচন কমিশন কি করবে না, সেটা একান্তই নির্বাচন কমিশনের নিজস্ব ব্যাপার। এবং আমি তোমাকে প্রত্যেকটা বাই রুল বলতে পারি যে সংবিধান প্রণেতারা কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে একদম পরিষ্কারভাবে তোমাকে আমি বলতে পারি জনপ্রতিনিধিত্ব আইনে এখানে লেখাই আছে, রেজিস্ট্রেশন অফ ইলেকটোরাল রুলস 25 নম্বর অফ পিআরএ অনুচ্ছেদে 3 ধরনের সংস্কারের কথা স্পষ্টত বলা আছে। ইন্টেন্সিভ বা সামারিলি ইন্টেন্সিভ, অথবা পার্টলি ইন্টেন্সিভ বা পার্টলি অ্যান্ড সামারিলি, যেটা 2006 একবার হয়েছিল। সরকারে 2002-এ এখানে এসআইআর হওয়ার পরে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রীর দুর্বিনীত আন্দোলনের পরে এসআইআর আরেকটা করতে বাধ্য হয়, যেটা সামারিলি আর পার্টলি 2006-এ রোল অবজারভার হিসেবে কেজি রাওকে আনা হয়েছিল। আমি বলছি সুপ্রিম কোর্ট অবজারভেশন দিয়েছে, তৃণমূলের তার দৃষ্টিকোণ দিয়েছে, সাজেশন দিয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তার স্ট্যাটু, তার সংবিধানের যে বডির যে রক্ষা কবচ 325 থেকে 329 ধারার মধ্যে যা যা আছে তা মেনে তারা কাজ করবেন। এবং আমি আবারও বলছি নির্বাচন কমিশনকে কিন্তু সরাসরি সাজেশন দেওয়া, তার উপরে চাপিয়ে দেওয়া, আমি যতদূর সংবিধানটা সম্পর্কে জানি, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মাননীয় সুপ্রিম কোর্ট জোর করে পারে না। তার অবজারভেশন তিনি দিতেই পারেন। যদি পারত তাহলে বিহারের নির্বাচনের আগে এসআইআরে কিন্তু স্টে অর্ডার দিতে পারত। সুপ্রিম কোর্ট তার অবজারভেশন দিয়েছে। দেখো মূর্খের গোবেদে আনন্দ, থাক, তার কথা নিয়ে থাক, তিনি সুপ্রিম কোর্টে হারিয়েছে। কিন্তু আমি আবারও বলছি ডাজেন্ট নট মিন যে আপনি এই আপনার যে এজেন্ট BLO 2 ওই শুনানিতে থেকে এই শুনানির
তে একাধিক সাধারণ মানুষকে আপনার বকলমে বিএলও 2 অর্থাৎ দলের ক্যাডাররা ভয় দেখাবে, প্রভাবিত করবে, নির্বাচন কমিশনকে প্রভাবিত করতে বিডিও অফিস পুড়িয়ে দেবে, ঠিক আছে, চাকুলিয়া, ফারাক্কা, আসানসোলে বিডিও অফিসে হামলা চালাবে। এইভাবে কিন্তু এসআইআরকে ঠেকানো যাবে না। সংবিধানে আরেকটা ক্লজও লেখা আছে, এসআইআর না হলে অর্থাৎ রোল লিস্টটা তৈরি না হতে পারলে নর্মাল কোর্সে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এই অপেক্ষাটাই হয়তো শাসক দল করতে চাইছে, তাই এই ধরনের খেলা চলছে। সুপ্রিম কোর্ট যা বলেছে সুপ্রিম কোর্ট তার মতন চলুক। সুপ্রিম কোর্ট কিন্তু একটা শব্দ এসআইআর বন্ধ করার, এসআইআরের বর্তমান যে পদ্ধতি সেটা ত্রুটিপূর্ণ এটা বলেনি। এবং আগামীতে রোল লিস্ট বেরোনোর পরে যদি কয়েক লক্ষাধিক এবং কোটিও যদি এই রাজ্যের ভোটার লিস্টের থেকে নাম কাটা পড়ে, তাতেও কিন্তু এন্টারটেন করবে না, যেটা বিহারেও করতে পারে না। ল অফ দ্য কমন সেন্স বলছে এই রাজ্যে শুধু এসআইআর হচ্ছে না, ভারতবর্ষের 13টা রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে, কেউ মামলা করেনি, শুধু পশ্চিমবঙ্গেই হামলা এবং চলছে। এসআইআর এর আধিকারিক, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আধিকারিক, রাজ্যের একাধিক বিএলও, এমনও তো অভিযোগ উঠছে বিএলওকে অনন্যা চ্যাটার্জি বোধহয় তৃণমূলের কাউন্সিলর অনন্যা ব্যানার্জি রীতিমতন থ্রেট করে তাকে আত্মহত্যার দিকে নিয়ে গেছে তো। তৃণমূলের এত ভয় কেন এসআইআর নিয়ে? তৃণমূল নেতৃত্ব বিরোধী থাকাকালীন এসআইআর সমর্থক ছিলেন, আজকে কেন বিরোধিতা একটাই কারণে, তৃণমূল সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে। যদি ইন কেস এত সংখ্যক ভোটারের নাম কাটা পড়ে, তৃণমূলের তো ভাড়ার শূন্য হয়ে যাবে রে। এই জন্য তৃণমূল এই ভয়টা পাচ্ছে। আমি গত সপ্তাহে কে যেন সুপ্রিম কোর্টে কোন সরকারকে কততমবার থাপ্পড় দিল, মানে ওই বলে না, ঝাঁঝর বলছে সূচের পিছনে একটা ফুটো আছে। অভিষেক ব্যানার্জির হয়েছে সেই সমস্যাটা। সুপ্রিম কোর্টের, হাইকোর্টেই সরকার সকাল বিকাল চট থাপ্পড় খায় তো। আচ্ছা, ভাত কাপড়ের গল্প বলছে, মৌলিক অধিকারের গল্প বলছে। হ্যাঁ, নির্বাচন ভোট না দিতে দেওয়াটা মৌলিক অধিকারকে খর্ব করা, আর্টিকেল 16। ঠিক একইভাবে তুমি দেশের বৈধ নাগরিক, তুমি ভোট দিচ্ছ, আর কোনো পলিটিক্যাল পার্টি যদি অবৈধ বাংলাদেশি, পাকিস্তানি, আফগানিস্তানের নাগরিককে ভোটার লিস্টে ঢুকিয়ে থাকে, সেটাও তো মৌলিক অধিকার খর্ব করা, তাই তো? তৃণমূল করেনি? সাতরাদিকে, লাভলি খাতুনকে রাজ্যের ভোটার মৌলিক অধিকার খর্ব করেনি তোমার? দ্বিতীয়, অন্ন, বস্ত্র, বাসস্থান মৌলিক অধিকার। এ রাজ্য সরকার, অভিষেক অ্যান্ড তার কোম্পানি এ রাজ্যের দরিদ্র, মেধাসম্পন্ন, সাধারণ বেকার যুবক যুবতীদের মৌলিক অধিকার, তার অন্ন অর্থাৎ চাকরিটা খেয়েছে, খোরমকচির মতো বিক্রি করেনি? সারদা, রোজভ্যালির চিটফান্ডের নাম করে তৃণমূল টাকা লুট করেছে, মানুষের অর্থাৎ অন্ন লুট করেনি? চিকিৎসার নাম করে যেভাবে ভ্যাকসিন থেকে শুরু করে আজ অবধি আরজি করের ডাক্তারের কোটি মানে জাল ওষুধ, ভালো ওষুধকে রিপ্লেস করে তৃণমূলের নেতৃত্বে লুট হয়েছে চিকিৎসার, সেটা মৌলিক অধিকার যায়নি? রেশন কেলেঙ্কারি বালুর নেতৃত্বে তৃণমূল সরাসরি যুক্ত ছিল, খাদ্য লুট করেনি মৌলিক অধিকার? যদি মৌলিক অধিকার লুটের প্রশ্ন ওঠে, সবার আগে মৌলিক অধিকারকে গলা টিপে প্রতিনিয়ত হত্যা করছে এই রাজ্যের তৃণমূল সরকার। উত্তর দিতে হবে। ঝাঁঝর বলছে সূচের পিছনে একটা ফুটো, এই ঝাঁঝরদেরকে বোঝাতে হবে মৌলিক অধিকারকে তোমরা খর্ব করেছো এই রাজ্যের, নির্বাচন কমিশন নয়। সংসদীয় গণতন্ত্রে একটি রাজনৈতিক দলের সর্বভারতীয় সভাপতি, তার সর্বভারতীয় তকমাটা চলে গেল দলটার, তিনি তো বকলমে সভাপতি, কাগজে সভাপতি। একটি দল, এত বড় দল, একটা রাজ্যের ক্ষমতায় অ্যাবসলিউট মেজরিটি, তাদের সর্বভারতীয় নেতা যদি এইভাবে ধমকানো চমকানোর কথা বলে, আমি এথিক্সের কথা বলছি, দেশের প্রধানমন্ত্রী কেন, তারা বাই ডিগনিটি যে কোনো অপোজিশনের নেতাকে যদি সর্বোচ্চ নেতা এই ভাষায় কথা বলে, যেন মনে হচ্ছে পেলেই এখন খুন করে ফেলবে। এই যে মুখের ভাষার সন্ত্রাস, তাহলে বুঝতে পেরেছো দলটা কি পর্যায়ে, দল কি পর্যায়ে আগামীতে এদের সাধারণ নিম্নস্তরের কর্মী, সমাজ বিরোধীরা যে দলটার মধ্যে মাথা লুকিয়ে আছে, মুখ লুকিয়ে, তারা কিভাবে মানুষকে মারবে। কতগুলো অবজারভেশন দিয়েছে যে এগুলো করলে ভালো, এগুলো করলে ভালো নয়। যদি মাননীয় কেন্দ্রীয় নির্বাচন কমিশন মনে করে মাননীয় সুপ্রিম কোর্টের রায়টা তাদের সাংবিধানিক রাইটকে
ক্ষতিগ্রস্ত করছে, তাদের সাংবিধানিক স্পেসকে ক্ষতিগ্রস্ত করছে, আমি যতটুকু সংবিধান বুঝি, একটা অটোনোমাস বডি, তাহলে অতীতেও দেখা গেছে যে এই যে তোমার ওয়াকআপ সম্পত্তি আইন, সেটায় পাশ হয়ে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে কিছু সওয়াল জবাবে আটকে ছিল। ধনকর সাহেব মনে আছে উপরাষ্ট্রপতির ওই পর্বটায় ক্যাবিনেট সরাসরি বলেছিল রুল জারি করবে। আরও ফিরে যাও, একটা সময় শাহবানু কেসে মাননীয় সুপ্রিম কোর্ট মানে ইউনিফর্ম সিভিল কোড চালু করার প্রস্তাব দিয়েছিল সরাসরি, সেই প্রস্তাব নয়, সেটা অর্ডার ইস্যু করেছিল তৎকালীন রাজীব গান্ধী সরকার। বিল এনে রুল জারি করে সুপ্রিম কোর্টের রায়কে শটাশট নাল অ্যান্ড ভয়েড করেছিল। অর্থাৎ ক্যাবিনেট যখন কোনো কিছু পাশ করে, যখন সংবিধান পণে তারা সংবিধানের রক্ষা কবচে কাউকে সীমায়িত করে, তাকে রক্ষা কবচ দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীর কোনো শক্তি, কোনো সুপ্রিম কোর্ট, আমি তাকে সম্মান করেই বলছি, তারা অবজারভেশন দিলে মাননীয় দাদা একেবারেই শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে যে হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় সুরক্ষা দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন বিষয়টি? আর কেন্দ্রীয় সুরক্ষা দিয়েছে, তিনি নিশ্চয়ই চেয়েছেন, হয়তো আমি জানি না তৃণমূলের ক্ষেত্রে এটা কতটা বিপজ্জনক বা সুবিধাজনক, বা বিজেপির ক্ষেত্রে এটা কতটা সুবিধাজনক। দেখো, বিজেপি একটি স্বতন্ত্র রাজনীতি দল, হুমায়ুন কবির সদ্য একটি রাজনীতির দল তৈরি করেছেন, সেটা এখনো পাস হবে, ইয়েতে নির্বাচন কমিশনের অ্যাপ্রুভ না হলে তিনি প্রতীকহীন লড়বেন, অন্য প্রতীকে লড়বেন যে কোনো, ঠিক আছে। প্রশ্নটা হচ্ছে বিজেপি যখন সাপোর্টটা করেছে, নিশ্চয়ই তিনি অ্যাপ্লাইটা করেছিলেন, রাজ্যের বিধায়ক ছিলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে তিনি যখন নতুন দল করেছেন, নিশ্চয়ই রাজ্য সরকার তাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দেবে না, সম্ভব নয়। এই রাজ্য যেভাবে বায়ার্স একটা পলিটিক্স করে, কেন্দ্রের কাছে তিনি হয়তো চেয়েছেন, আর যদি না চাইতেই এই সিকিউরিটিটা পেয়ে যায়, তাহলে বুঝতে হবে আগামীতে একটা পলিটিক্যাল কম্পালশন থেকে বিজেপি হুমায়ুন কবিরের দ্বারা একটা পরোক্ষভাবে সুবিধা পাবে। হ্যাঁ, এটা তো একদম ঠিক যে দেখো, আগামী নির্বাচনে মুখ্যমন্ত্রীর কথিত দুধেল গাইরা, তাদের জন্য কিচ্ছুটি করেনি মুখ্যমন্ত্রী, আর তার দল মরেছে মুসলিম, মেরেছে মুসলিমদের যোগ্য নেতাকেই মমতা ব্যানার্জি তুলেছে শাহজাহান, আরাবুল, শওকাতদেরকে, যাতে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হয়। মুসলিম সমাজকে অন্যায় করতে, মুসলিম সমাজের একটা অংশ, ঠিক আছে, ফ্রিঞ্জ এলিমেন্টদেরকে তুলে এনে সমাজটাকে ক্ষতিগ্রস্ত করেছে মমতা ব্যানার্জি। ফলে এই সমাজ কিন্তু এখন বুঝতে পারছে হুমায়ুন কবিরের হাত ধরে এই সমাজের একটা বড় অংশের ভোট, যেটা 92% মমতা ব্যানার্জির ঘরের ভোট, সরে যায়, তাহলে মমতার কিন্তু 26-এ ফিরে আসাটা, আমি আজকে এই গাড়িতে তোমাকে বসে বলে দিচ্ছি, ফিরে আসা অসম্ভব।